গুরুতর অসুস্থ রাইয়ের খবর পাওয়া মাত্র এক মুহূর্ত হসপিটালে পা টেকাতে চায় না স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত বলতে থেকে যাচ্ছে, সার্থক একটা কথা বলো তো তুমি আমাকে, যে আমার এই খবরটা শোনা মাত্র এখনও পর্যন্ত আমার পরিবারের কেউ আমার কাছে কেন ছুটে আসলো না বলো তো? বাড়িতে সব কিছু ঠিক আছে তো? কী ব্যাপার সার্থক, তুমি মাথা নিচু করে রেখে দিয়েছো কেন বলো তো? তুমি কথা বলছো না কেন? আমার চোখে চোখ রেখে তুমি আমাকে বলো তো যে বাড়িতে সব কিছু ঠিক আছে তো? রায় দিদিভাই ঠিক আছে তো? কী ব্যাপার? রায় দিদিভাই জানে আদৌ যে আমার গুলি লেগেছে? এত বড় একটা কাণ্ড হয়ে গিয়েছে, কিঞ্জলদের থেকে শুরু করে সকলে তোমাকে খবর পাঠিয়ে দিয়েছে, তাহলে এতে করে বিক্রম দাদাভাই যেহেতু শুনেছে, তাহলে কোনোভাবেই তো এই কথাটা চেপে থাকার কথা না। তাহলে এখনও পর্যন্ত দিদিভাই আমাকে কল করলো না কেন বলো তো? রায় দিদিভাই নাই আসতে পারে, কিন্তু তাই বলে ও আমার খোঁজ খবর নেবে না, সেরকমটা তো রায় দিদিভাই কোনো মতেই করতে পারে না। কী ব্যাপার বলছো না কেন? অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই যখন বিক্রম চলে আসে এবং বিক্রম বলতে থাকে যে দেখ, তুই এতটা উত্তেজিত হোস না, তোর পক্ষে এতটা উত্তেজনা কোনো মতেই ঠিক না। তাও আমি তোকে বলছি যে আসলে রায়ের অনেকটা অসুস্থ হওয়ার কারণে রীতিমতো রায়কে হসপিটালাইজ করতে হয়। যেদিন কিনা তুই ক্যাম্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছিস সেই রাতের কথা এটা, এবং তারপর থেকে রায়ের উপর দিয়ে এতটা ঝড় বয়ে যাচ্ছে যে কী আর বলবো। ওদিকে তোকেও আমরা ফোনে পাচ্ছিলাম না, এবং তারপরে তোর এই গুলি লাগার ঘটনাটা ঘটার পর তো আর রীতিমতো আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম যে আমরা কোথায় যাব। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমি এবং সার্থক তোর কাছে ছুটে আসি, এবং ওদিকে মারা সকলে আছে রায়ের পাশে, তুই ওকে নিয়ে একদম টেনশন করিস না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক, রায় দিদিভাইয়ের সন্তানটা ঠিক আছে তো? রায় দিদিভাই ঠিক আছে তো? কথা বলছো না কেন? তুমি অন্তত আমাকে বলো, তুমি তো নিশ্চয়ই সবটা জানো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, দিদিভাইকে যে ইঞ্জেকশনটা পুশ করা হয়েছে তাতে করে খুব সম্ভবত রায় দিদিভাইয়ের গর্ভের যে সন্তানটা আছে সেটা এত করে নিশ্চয়ই নষ্ট হয়ে গিয়েছে, কারণ রায় দিদিভাইয়ের সন্তানটাকে যতক্ষণ আমরা জীবিত রাখবো ততক্ষণ পর্যন্তই রায় দিদিভাই ক্রমাগতভাবে ঘুরে শেষ হয়ে যেতে থাকবে, এবং রায় দিদিভাইকে আমরা চোখের সামনে কী করে শেষ হয়ে যেতে দিই বলো তো? তার জন্য রায় দিদিভাইয়ের পারমিশন ছাড়াই আমরা অনির্বাণ দাদাভাইয়ের কনসার্ন নিয়েই রীতিমতো রায় দিদিভাইকে সেই ইঞ্জেকশনটা পুশ করে দিয়েছি, এবং এতক্ষণে নিশ্চয়ই রায় দিদিভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। বিক্রমদা, তুমি খবর নিয়েছিলে? ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে যে হ্যাঁ, ওদিকে সব কিছু এতটাই বিগড়ে গিয়েছে সার্থক, যে আমার কোনোভাবে মনে হয় না যে সার্থক রায়কে আর সামলানোটা আর আমাদের পক্ষে সম্ভব হবে, কারণ রায় রীতিমতো চোটপাট শুরু করে দিয়েছে সেখানে। ও বারবার করে ডক্টরকে প্রশ্ন করে উঠছে যে কেন ডক্টর ওর বেবির কোনো রকম কোনো চেক আপ করছে না, কেন এখনও পর্যন্ত অনির্বাণ রায়ের সামনাসামনি আসেনি। ও সব কিছু সন্দেহ করছে বলেই সেরকমটাই আমাকে মিষ্টি জানালো। এবার বাদবাকিটা আমি সেখানে পৌঁছানোর পরই জানতে পারবো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক, যত শীঘ্র সম্ভব তুমি প্লিজ আমার ডিসচার্জের ব্যবস্থা করো। আমি এই সময়টা আমার রায় দিদিভাইয়ের পাশে থাকতে চাই, কারণ আমি আমার রায় দিদিভাইকে কথা দিয়েছিলাম যে রায় দিদিভাইয়ের এই দুঃসময় আমি ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো, ওর পাশে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আর এখন অথচ দেখো আমাকে, আমি বেডে বসে এখানে রেস্ট নিচ্ছি, সেটা কী করে হতে পারে? অন্যদিকে সার্থক বলতে থাকে যে তুমি এখানে কি স্বাদেই রেস্ট নিচ্ছ? তুমিও তো রীতিমতো মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছো, তুমি সেটা ভুলে গেলে কী করে চলবে বলো তো? স্রোত, তুমি এরকম ছেলে মানুষই করলে এখন আমরা সকলে তো হিমশিম খেয়ে যাবো, তখন আমরা কাকে রেখে কাকে সামলাবো? এবার তুমি ভেবে দেখেছো? তাই প্লিজ আমাদের ঝামেলার বাড়িও না তো। বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।